আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণী বাংলার ইলিয়াস গল্পটি। ইলিয়াস লিখেছেন লিও টলস্টয়। নাম শুনেই বোঝা যাচ্ছে ইনি ভারতীয় লেখক নন, রুশ সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক। গল্পটি বাংলায় অনুবাদ করেন মনীন্দ্র দত্ত। গল্পটিতে তিনটি মুখ্য চরিত্র আছে। একটা তো দেখাই যাচ্ছে একজনের নামে নামাঙ্কিত হয়েছে গল্পটি ইলিয়াস। আরও দুটি চরিত্র রয়েছে এছাড়া, মানে প্রধান চরিত্র ইলিয়াসের স্ত্রী শামসেমাগি আর তাদেরই প্রতিবেশী মোহাম্মদ শাহ। গল্পটি পড়ার আগে গল্পটি সম্বন্ধে একটু কিছু জেনে নেওয়া যাক। ইলিয়াস না ধনী না দরিদ্র, সেই অবস্থা থেকে প্রচুর সম্পত্তি করেছিল, আবার সেই সম্পত্তি হারিয়ে তারা জীবনে কিভাবে আসল সুখ শান্তির খোঁজ পেল সেটাই আমরা জানবো এই গল্পের মধ্য দিয়ে। তবে লেখক এই গল্পটির মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছেন। বার্তাটা কি? জীবন শুধু সুখ ও ভোগের জন্য না, জীবনে প্রকৃত প্রয়োজন শান্তি। গল্পটি পড়া যায়। আচ্ছা, গল্পটি পড়ার আগে এক কাজ করা যেতে পারে, তোমরা পুরো গল্পটাই পড়ে নিতে পারো, অথবা এইখান থেকে এতটা উপাপ্রদেশ থেকে এই দরকার নেই, এই অবধি পড়ে নিও, ভিডিওটি দেখতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। যে উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। উফা প্রদেশটা কোথায় সেটা আগে জানতে হবে। উফা প্রদেশ হচ্ছে সোভিয়েত রাশিয়ার বাস্কোর্তস্তানের একটি শহর। শহরটি শিল্প, অর্থনীতি ও বিজ্ঞান সংস্কৃত চর্চার অন্যতম পীঠস্থান। একটি নতুন শব্দ তোমরা এখানে পেলে, বাস্কি। বাস্কির অর্থ, বাস্কিররা মূলত তুর্কিদের একটি উপজাতি। ধর্মের দিক থেকে এরা ছিল মুসলমান ও এদের পেশা ছিল পশুপালন। তাহলে ইলিয়াসের ধর্ম ও পেশা এখান থেকে জানা গেল। ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। তার তখন সম্পত্তি কি ছিল? সম্পত্তি ছিল 7টা ঘটকি। এখানে দেওয়া আছে, মোড়া আছে বলে দেখা যাচ্ছে না, যে 7টা ঘটকি। ঘটকি হচ্ছে স্ত্রী ঘোড়াগুলিকে বলা হয়। 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি দিনে দিনে বাড়তে লাগলো। সে এবং তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে উঠত, সকলের পরে ঘুমাতে যেত। সারা সকাল থেকে সারা দিন অবধি, রাত পর্যন্ত খুবই তারা পরিশ্রম করত, কঠোর পরিশ্রম করত, সে এবং তার স্ত্রী। তো এখান থেকে ইলিয়াসের চরিত্রের একটি দিক পাওয়া গেল কি, যে তিনি কার্যপ্রিয় ও পরিশ্রমী ছিল। শুধু ইলিয়াস না, তার স্ত্রীও। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। তখন তার সম্পত্তি কি হলো দেখে নেওয়া যাক। তার সম্পত্তির পরিমাণ: 200 ঘোড়া, যেখানে ছিল 7টা ঘটকি; 150 গরু মোষ, যেখানে ছিল 2টো গরু; আর 1200 ভেড়া, যেখানে ছিল 20টা ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানি দুধ, দই, কুমিশ, মাখন আর পনির তৈরি করে। ভাড়াটে মজুরানি বলতে মহিলা শ্রমিকদের কথা বলা হয়েছে। আর এই কুমিশটা হচ্ছে এক দুগ্ধ জাতীয় পানীয়। মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবোলাও, আর পাশাপাশি সকলেই তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবার দরকার নেই। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা তুলে অনেক সময় প্রশ্ন আসে। তাহলে এখানে বলছে যে পাশাপাশি সকলেই তাকে ঈর্ষা করে, যে ঈর্ষান্বিত প্রতিবেশীদের কথা বলা হয়েছে। তারা কি বলেছে? যে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ। ইলিয়াসের যে কঠোর পরিশ্রম করে যে এত সম্পত্তি করেছিল, সেই কঠোর পরিশ্রমের গুরুত্ব না দিয়ে তারা ভাগ্যের দোহাই দিল, যে ভাগ্যের জোরে ইলিয়াসের এমন সম্পত্তি হয়েছে। ওই জন্য বলছে কোনো কিছুর অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। এরপরে তোমরা এখান থেকে ক্রমে ক্রমে ভালো, এখান থেকে সাহায্য করবার তখন কেউ নেই, এই পর্যন্ত পড়ে নেবে। পড়ে নিয়ে তারপর ভিডিওটি শুনবে, পজ করে আবার এইটুকু পড়ে নিয়ে ভিডিওটি শুনলে বুঝতে সুবিধা হবে। ক্রমে ক্রমে ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্তর থেকে অতিথিরা দেখা করতে আসতো তার সাথে। তো তাদেরকে কিভাবে আপ্যায়ন করতো এখানে দেখো বলেছে, যে যখনই আসুক কুমিস, চা, শরবত আর মাংস সবসময় হাজির। অতিথি এলে একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়।
তাহলে এখান থেকে ইলিয়াস চরিত্রের আরেকটি দিক পাওয়া গেল, সেটা হচ্ছে অতিথিপরায়ণ। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তখন তাকে কাজে সাহায্য করত। তারপরে যখন তারা বড়লোক হলো, তার পাশাপাশি তারা কি হলো, আয়েশি হয়ে উঠলো। ছেলেরা সেইভাবে আর কাজকর্ম করে না। বড় ছেলেটি তো একটি মারামারিতে পড়ে মারা গেল, আর ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। তাহলে এখানে ইলিয়াসের আরেকটি দিক পাওয়া গেল ইলিয়াস চরিত্রে, সেটা কি, কর্তব্যপরায়ণ পিতা। সে তার ছোট ছেলের প্রতি বিরক্ত ছিল বলেই তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তাদের খালি হাতে তাড়িয়ে দেয়নি, তার একটা বাড়ি দিয়েছে, গরু ঘোড়াও দিয়েছে। ফলে কি হচ্ছে, ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, তার ফলে খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল। কিরবিজ হচ্ছে রাশিয়ার এক উপজাতি, যাদের হচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই করা এসব এদের পেশা। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো, ততই তার শরীরের জোরও কমতে লাগলো। তেমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হলো তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু, সবশেষে গৃহপালিত পশুগুলিকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আসল অবস্থা বুঝে ওঠার আগে সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল কি, শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগি। বিতাড়িত পুত্র অনেক দূরদেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। তাহলে এই প্যারাটায় ইলিয়াসের দুরবস্থার চিত্র ফুটে উঠেছে। এবার আমরা চলে আসি এই প্যারাটায়। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজে ধনীও না, গরিবও না, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো, যতটা ক্ষমতায় কুলোয়। গ্রীষ্মের আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলিকে খাওয়াবে। শামসেমাগিও ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেবো, এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেবো। তাহলে এখান থেকে আরেকটি নতুন চরিত্র পাওয়া যাচ্ছে কি, মোহাম্মদ শাহ, যে কিনা তাদেরই প্রতিবেশী। তো মোহাম্মদ শাহর আরেকটি চরিত্রের একটি দিক এখানে আমরা দেখি, সেটা হচ্ছে পরোপকারী। তাই জন্য সে ইলিয়াস এবং তার স্ত্রীকে বাড়িতে থাকতেও দিল, এবং কিছু কাজ করার পরিবর্তে খাওয়া পড়া দেবে সেটিও জানালো। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারত কাজ করত আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজ করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। তাহলে এখানে আমরা দেখলাম কি, ইলিয়াস এবং তার স্ত্রী এই যে নতুন পরিস্থিতিতে পড়লো, সেটা কিন্তু তারা ক্রমে ক্রমে মানিয়ে নিল। প্রথমে হয়তো তাদের কষ্ট হতো, তারপরে তাদের এটা গা সওয়া হয়ে গেল, মানে বাস্তব পরিস্থিতি যেটা, সেটাকে তারা মানিয়ে নিতে সক্ষম হলো। আর এখানে একটা লাইন দেখা যাচ্ছে, এই যে তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ। এখানে তবু কথাটা কেন বলা হয়েছে, কারণ এখানে বলছে কি, মোহাম্মদ শাহর তো লাভই হয়েছিল ইলিয়াস এবং তার স্ত্রীকে রেখে, কারণ তারা এককালে মনিব ছিল, কাজকর্ম ভালোই করতে পারত।
আর তারা অলস নয়। কিন্তু তবু এই মানুষ দুটি দুরবস্থা থেকে দুঃখ হচ্ছে, তার কারণ এনারা এককালে ধনী ব্যক্তি ছিল। এনাদের বাড়িতেই অনেক ভাড়াটে মজুররা এক সময় কাজ করত। এখন তাদের এমন অবস্থা যে অন্যের বাড়িতে থেকে তাদের ভাড়াটে মজুর হয়ে কাজ করতে হচ্ছে। তো এই যে দুরবস্থা, এটা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হলো। মোহাম্মদ শাহর এখান থেকে চরিত্রের দুটো দিক পেলাম, একটা হচ্ছে কি দূরদর্শিতা ও বিচক্ষণ, আর একটা মানবিক। দূরদর্শী কারণ মোহাম্মদ শাহ প্রথমে বলতে কি ওদের আগে থেকেই বুঝতে পেরেছিল যে ওদেরকে রাখলে তার কিছু লাভও হবে, তার কাজকর্ম সে করতে পারবে, এটা প্রথমে বুঝতে পেরেছিল মোহাম্মদ। তাই এখানে বলা হচ্ছে যে দূরদর্শী ও বিচক্ষণ। আর তবু এই সম্পন্ন মানুষ দুটি দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। তো এইটা দেখে বোঝা যাচ্ছে যে তিনি মানবিক, তার চরিত্রের আরেকটি দিক হচ্ছে মানবিক। তাহলে আজ এই অবধি থাক, পরের পার্টে এখান থেকে শেষ অবধিটা কমপ্লিট হয়ে যাবে। যদি তোমাদের এই ভিডিও থেকে কিছু উপকার হয়, যদি তোমরা উপকৃত হও, তাহলে এটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো।